আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে যখন ভিডিওটা করছি রাত বাজে হচ্ছে 1:10, ভালো লাগছে না। ওই চট্টগ্রামে হচ্ছিল কি একটা কন্টেইনার ডিপোতে, বিএম ডিপো নাম, এটা ভাটিয়ার ওইদিকে সীতাকুণ্ডের ওইদিকে। তো ওখানে হচ্ছিল খুবই ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। বিভিন্ন ভিডিওগুলো দেখে একটা ছেলে একটা লাইভ ভিডিও করছিল। ওই ভিডিওটা দেখলাম, ভয়াবহ অবস্থা, মানে হচ্ছে ভিডিওটা 40 মিনিটের সময় একটা বিস্ফোরণ ঘটে। পরবর্তীতে শুনলাম যে ছেলেটা নাকি ভিডিও করেছে ওই ছেলেটা নাকি মারা গেছে। ইভেন অনেক আশেপাশে 5 কিলোমিটার জায়গার মধ্যে হচ্ছে হলো কি বিভিন্ন ঘর বাড়ির কাজ ভেঙে গেছে। এত বিকট শব্দ হয়েছে, এত ভয়াবহ একটা বিস্ফোরণ ঘটেছে, প্রচুর মানুষ ইনজিউর্ড। তো সবাই এই ভিডিওটা যখন দেখবো, হয়তো 2-1 দিন পর দেখবা, তখন হচ্ছে সবাই ওই মানুষগুলোর জন্য দোয়া করবা, আল্লাহ তাআলা যেন হতাহতদেরকে হচ্ছে হলো কি খুব দ্রুত সুস্থ করে দেন এবং অনেককে যেন মানে মৃত্যুর মুখ থেকে যেন আল্লাহ তাআলা ফিরিয়ে আনেন। তো ভিডিও করতে দাঁড়ানোর কারণ একটাই, সেটা হচ্ছে হলো ভিডিওটা দেখে ভালো লাগছে না, কেমন যেন ডিপ্রেসড লাগতেছিল বা হচ্ছিল কেমন যেন একটু অস্বস্তি লাগতেছিল। এই জন্য হচ্ছিল চিন্তা করলাম একটা ভিডিও বানাইতে দাঁড়াই, এমনিতে পড়াইতে তো ভালো লাগে, তো হচ্ছিল মন খারাপ হচ্ছিল শুধু, তো এই জন্য তোমাদের একটা টপিক আজকে ক্লিয়ার করার একটু চেষ্টা করব। আজকে আমরা আদর্শ গ্যাসের ওই ধারাবাহিক যে ভিডিও দিচ্ছি সেখানে হচ্ছিল গতিশক্তি নিয়ে আলোচনা করব। কি বলতো? গতিশক্তি। তো গতিশক্তি, আগে মোট গতিশক্তি নিয়ে আলোচনা করব, তারপর গড় গতিশক্তি নিয়ে। মোট গতিশক্তি গ্যাসের আণবিক, দেখো গ্যাসের গতিতত্ত্ব থেকে, গ্যাসের গতিতত্ত্বের একটা সমীকরণ আছে, তোমরা জানো কিনা আমি জানি না। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে, গ্যাসের গতিতত্ত্ব অনুসারে এটা বলা আছে হলো PV = 1/3 nmc²। এই সমীকরণটা গ্যাসের গতিতত্ত্বের একটা মূল স্বীকার্য বা মূল সমীকরণ বলা চলে। যে গ্যাসের আণবিক গতিতত্ত্ব যেটা আছে স্বীকার্যগুলা, তার মধ্যে একটা কথা হচ্ছে হলো কি এই যে পিভি, মানে গ্যাসটার যদি হচ্ছে হলো কি একটা গ্যাস, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ এবং আয়তন তুমি গুণ করো, তাহলে nmc² এর 3/1 এর সমান হবে। পিভির গুণফলটা কত? nmc² এর 3/1 হবে। তুমি বলো nmc² কি? n হচ্ছে হলো মোট অণুর সংখ্যা। মোট কি বলতো? অণুর সংখ্যা, মোট অণুর সংখ্যা। আর এই m হচ্ছে হলো একটি অণুর ভর। কয়টি বলতো? একটি অণুর ভর, একটি অণুর ভর। আর এই যে c, এটা হচ্ছে হলো গ্যাস অণুর বেগ। গ্যাস অণুর কি বলতো? গ্যাস অণুর বেগ। ওকে, এই যে গ্যাস অণুর বেগ কথা খেয়াল করো। এখান থেকে যে ব্যাপারটা আসতেছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে হলো আরেকটা ব্যাপার জানি। গ্যাসের একটি, এই জায়গাটা আবারও খেয়াল করো, এটা হচ্ছে হলো কি বলতো? প্রেসার বা চাপ। হ্যাঁ, এটা প্রেসার বা চাপ, আর এটা হচ্ছে কি বলতো? আয়তন। ঠিক আছে? তো এখানে একটি অণুর ভর, তারপর হচ্ছে অণুর সংখ্যা, টোটাল কতটা অণু আছে এখানে, আর গ্যাস অণুগুলার বেগ। তাইলে তোমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করো, তোমরা খুব ভালো করে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই সমীকরণটা সবার জন্য, গ্যাসের সবগুলা অণুর জন্য এটা কি হবে? প্রযোজ্য হবে। বা গ্যাসের জন্য টোটাল, দেখো এই যে আমরা এখান থেকে একটা জিনিস, তার আগে আরেকটা জিনিস বলি, গ্যাসের একটি অণুর গতিশক্তি কত জানো? একটি অণুর গতিশক্তি নরমাল আমরা কি জানি বলো তো? অণুর গতিশক্তি 1/2 mv² জানি না? তাহলে একটা অণুর, এটা একটা অণুর ক্ষেত্রে, যে গ্যাসের ক্ষেত্রে চলো বেগটাকে c দ্বারা ডিফাইন করা হয়, তাহলে এটা হবে 1/2 mc²। তা তোমরা আমাকে বলো তো এখানে mটা কি বলো তো? একটি অণুর ভর, আণবিক ভর নয় কিন্তু, একটি অণুর ভর, একটি অণুর ভর। আর c হচ্ছিল কি? গ্যাস অণুর বেগ। কি বলতো? গ্যাস অণুর বেগ, গ্যাস অণুর বেগ। এটা হচ্ছিল আমরা কি জানি বলতো? এটা একটা নর্মাল আমরা যেই গতিশক্তি সেটা জানি 1/2 mv²। ওখানে হচ্ছিল c²টা, c এখানে আলোর বেগ নয় আবার, ঠিক আছে? অনেকে c মনে করবে আলোর বেগ, c হচ্ছে এখানে গ্যাস অণুর বেগ। তো এই জায়গা থেকে আমরা এই যে গ্যাসের গতিতত্ত্বের যে সমীকরণ আছে, এখান থেকে দেখি তো আমরা, দেখো তো এই যে এই সমীকরণটাকে 1/3, দেখো 1/3 n ইনটু, দেখো তো এটা 1/3 না লিখে এটা আমি 2/3 লিখি, 2/3, এবং এখানে যদি 1/2 লিখি, এই 2 কাটা গেলে আবার 1/3 থাকে না? মানে এই জিনিসটাকে ভেঙে, মানে দেখো দেখো তো আমরা 2/3 ইনটু হচ্ছিল কত? 1/2, তাহলে 2 চলে যাবে, আবার কত থাকবে? 1/3। তাহলে 1/3 কে কি লিখতে পারি? এভাবে ভেঙে লিখতে পারি, মাঝখানে nটা রাখলাম, আর এই mc²। দেখো তো সব ঠিক রাখছি, mc² ঠিক আছে, n আছে এখানে, সব আছে। এই যে জাস্ট খালি কি করছি? 1/3টাকে ভেঙে কিভাবে লিখছি? 2/3 ইনটু হচ্ছিল 1/2।
এটা হচ্ছে একটা অণুর গতিশক্তি। n সংখ্যক যদি এই জায়গায় অণু থাকে তাইলে এটা হচ্ছে দেখো তো 2/3 ইন্টু হচ্ছে কি বলতো n ইন্টু হচ্ছে একটি অণুর গতিশক্তি। কয়টি? একটি অণুর গতিশক্তি এখান থেকে লেখা যায় না? গতিশক্তি, একটি অণুর গতিশক্তি। আচ্ছা, n সংখ্যক অণুর গতিশক্তি, একটা গ্যাসের মধ্যে যদি n সংখ্যক টোটাল অণু থাকে তাহলে এটাকে কি বলা যায় বলতো? গ্যাসের মোট গতিশক্তি না? গ্যাসের কি মোট গতিশক্তি। একটা অণুর গতিশক্তিকে যদি গ্যাসের অণু সংখ্যা দ্বারা গুণ করি তাহলে তো মোট গতিশক্তি পাবো, মোট গতিশক্তি। ঠিক আছে কিনা দেখো তো এটা। তাইলে আমাদের এখান থেকে পিভি ইকুয়াল টু কি পাইলাম? মোট গতিশক্তি। এটাকে যদি এই পাশে পাঠাই দেই তাইলে গ্যাসের মোট গতিশক্তি কি পাওয়া যাচ্ছে দেখো তো। আর এটাকে এক পাশে রেখে এগুলাকে এই পাশে পাঠাইলাম। গ্যাসের মোট গতিশক্তি, মোট গতিশক্তি ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো দেখো 3/2 পিবি। উল্টা এইগুলো, এটা এই পাশে পাঠিয়ে দিয়েছি, এটা এই পাশে চলে গেছে এটা। তাহলে গ্যাসের মোট গতিশক্তি ইকুয়াল টু কি বলতো? 3/2 পিভি। এটা একটা সমীকরণ। পি অবশ্যই প্যাসকেল এককে, ভি মিটার কিউব। এখানে পি হচ্ছিল কি প্যাসকেল এককে, ভি হচ্ছিল মিটার কিউব এককে হতে হবে, এসআই একক হতে হবে। তাইলে শক্তিটা কোন এককে আসবে? জুল এককে আসবে। কোন এককে আসবে? জুল। তাহলে গতিশক্তির একটা সমীকরণ পেলাম কিনা বলো? আচ্ছা, এটা যদি পাই, আবার দেখো একটা অণুর যদি গতিশক্তি দেওয়া থাকে তাইলে হচ্ছিল কি তুমি কিন্তু চাইলে হচ্ছিল খেয়াল করো, সেক্ষেত্রে তুমি একটা অণুর গতিশক্তিকে n দ্বারা গুণ করলে তখন মোট গতিশক্তি পেয়ে যেতে পারো। এবার আসো, এরপরে এই জিনিসটা থেকে আমরা আদর্শ গ্যাস সমীকরণ তোমাদেরকে পড়িয়েছি গত ভিডিওতে বা গত ক্লাসেই। সেটা হচ্ছিল আমরা জানি পিভি ইকুয়াল টু কি বলতো? এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ। তো এখান থেকে পিভির জায়গায় তাহলে ই কে বা কে ই, কাইনেটিক এনার্জি এভাবেও লেখা যায় বা ই কেও লেখা যায়। এটা ইকুয়াল টু কি দাঁড়াবে? 3/2 এনআরটি দাঁড়াবে কিনা বলতো? তাহলে কয়টা সমীকরণ পেলাম? ই কে ইকুয়াল টু 3/2 পিভি, আবার ই কে ইকুয়াল টু বা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু বা কে ইকুয়াল টু 3/2 এনআরটি। এখানে এন হচ্ছে মোল সংখ্যা, এন কি বলতো? মোল সংখ্যা, এন মোল সংখ্যা। আর কি বলতো? আর আর মোলার গ্যাস ধ্রুবক, আর এর মান হবে 8.31 এসআই এককে। টি হচ্ছে কেলভিন এককে তাপমাত্রা, কেলভিন এককে তাপমাত্রা। এই দেখো কেলভিন এককে তাপমাত্রা। তাহলে এখান থেকে এই জিনিসটা একটা ক্লিয়ার হয়ে গেল। আবার মোল সংখ্যা ইকুয়াল টু এন ইকুয়াল টু জানো? এম ইকুয়াল টু এম, উপস্থিত ভর ডিভাইড বাই আণবিক ভর। উপস্থিত ভর ডিভাইড বাই হচ্ছিল কি বলতো? আণবিক ভর, আণবিক ভর। তো এটা বের করে এনে এখানেও বসানো যায়, অথবা সূত্রটাকে আবার কি কাইনেটিক এনার্জি সূত্রটাকে আমি এখানে কি লিখতে পারি বলতো? 3/2 ছোট এম বাই বড় এম ইন্টু আরটি। এটা একটা সমীকরণ। দেখো গতিশক্তির এই একটা সমীকরণ পেলাম, এই একটা সমীকরণ পেলাম, এই একটা সমীকরণ পেলাম। তো আমাদের মোট গতিশক্তি নির্ণয়ের এই তিনটা সমীকরণ কিসের? মোট গতিশক্তি। তাহলে আমাদের এখানে মোট গতিশক্তি নির্ণয়ের সূত্র কয়টা পেলাম? তিনটা। এবার মোট গতিশক্তিকে যদি হচ্ছে হলো আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করি, কি দ্বারা? অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করি, তাইলে একটা অণুর গতিশক্তি পাবো। ওই একটা অণুর গতিশক্তিটাকে বলা হয় হচ্ছে, এটা যদি 1 মোলের হয়, এটা কয় মোল বলো তো? এনটা হচ্ছে দেখো, এনটা হচ্ছে হলো 1 বসাই যদি 1 মোল গ্যাসের জন্য, তাহলে 1 মোল গ্যাস মানে হচ্ছে হলো অ্যাভোগাড্রো সংখ্যা সমান অণু। তাইলে এটাকে যদি আমি সিম্পলি হিসাব অনুযায়ী অ্যাভোগাড্রো সংখ্যাতে দ্বারা ভাগ করে একটা অণুতে নিয়ে যাইতে পারি, তাইলে আমরা ওইটা পাবো গড় গতিশক্তি। কি? গড় গতিশক্তি। আচ্ছা, আমি মোট শক্তি যে সমীকরণটা সেটা এখানে লিখছি। মোট শক্তি, মোট শক্তির কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কয়টা পাচ্ছি? 3/2 পিভি পাচ্ছি। আবার এটাই ইকুয়াল টু হচ্ছে কি বলতো? 3/2 এনআরটি। আবার এটাই ইকুয়াল টু কত বলতো? 3/2 ছোট এম বাই বড় এম ইন্টু আরটি। এখানে এটা হচ্ছে মোট শক্তির সমীকরণ। এবার আসো হচ্ছিল গড় গতিশক্তি। কি বলতো? গড় গতিশক্তিটা হচ্ছিল গড়, দেখো গড় গতিশক্তি বা হচ্ছিল একটি অণুর গতিশক্তি, একটি অণুর গতিশক্তি। গড় গতিশক্তি বা হচ্ছিল কি বলতো? একটি অণুর গতিশক্তি। এটা গড় গতিশক্তি বা একটি অণুর গতিশক্তি। এটা কি? এটা হচ্ছিল মোট গতিশক্তিকে যদি তুমি এখানে যদি 1 মোল গ্যাস হয়, এই জায়গায় কয় মোল হয়? 1 মোল। এই যে এই সমীকরণটা থেকে কে ইকুয়াল টু এটা, তো এই যে এখানে এন এর মান যদি 1 বসাই, একটা অণুর তো একটা অণুর বের করতে হবে, তাহলে মোট অণু দিয়ে ভাগ করতে হবে। কাইনেটিক এনার্জি হচ্ছিল কি? মোট গতিশক্তি, মোট গতিশক্তি, মোট গতিশক্তি ডিভাইড বাই হচ্ছিল কি? মোট অণুর সংখ্যা, মোট অণুর সংখ্যা।
এটা থেকে আসে হচ্ছে গড় গতিশক্তিটা। তো এখান থেকে মোট গতিশক্তি যদি 3/2 nRT হয়, তাইলে এখানে যদি n মোল কি হয় বলো তো, n মোল গ্যাসের গতিশক্তি হয়, তাইলে আমার অণুর সংখ্যাও n মোল। তো আমরা জানি 1 মোলের জন্য অ্যাভোগাড্রোর সংখ্যা সমান, মানে এটা হচ্ছে কত 6.02 × 10⁻23 টা। তাইলে n মোলের জন্য কত হবে n মোল যদি এখানে গ্যাস হয়, তাহলে এটা হবে কত বলো তো n of Na। তো অনেকে বুঝতে না, মোট অণু এখানে n যত মোল হবে এখানে তোমার অণুর সংখ্যাও ঠিক তত মোল অণু হবে। তাহলে এই n কেটে দিলে আলটিমেটলি থাকে কি 3/2, দেখো 3RT / হচ্ছিল 2Na। এটাই হচ্ছিল কি বলতো গড় গতিশক্তি। কি বলতো গড় গতিশক্তি, একটা অণুর গড় গতিশক্তি, এটা গড় গতিশক্তি, ঠিক আছে। অথবা একটি অণুর গতিশক্তি, কয়টি বলতো একটি অণুর গতিশক্তি, প্রশ্নে এই কথাগুলো বলবে একটি অণুর গতিশক্তি। এটা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। এটা দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড বললে 3 × R এর মান 8.31 হবে, 30 ডিগ্রি মানে 303 কেলভিন। যেহেতু কয় মোল দেখো n, অ্যাভোগাড্রোর সংখ্যা 2 বসলো, অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 × 10⁻23 টা। এখানে কয় মোল গ্যাস এটা ফ্যাক্টর না, খালি গড় গতিশক্তি, অথবা এটাকে কি বলবে একটি অণুর গতিশক্তি। কথা বুঝছো? তাইলে আমরা গড় গতিশক্তির এখানে সমীকরণটা লিখে ফেলি। গড় গতিশক্তি যারা আবার কি বুঝাবে একটি অণুর গতিশক্তি, গড় গতিশক্তি মানে একটি অণুর গতিশক্তি। তো একটি অণুর গতিশক্তি যদি আমাকে বলে, সেটা হচ্ছে খেয়াল করো এখানের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখতে চাই, সেখানে এই ক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে আমাদের যে স্বাধীনতার মাত্রাটা আছে, সেই স্বাধীনতার মাত্রাটা আমরা এখানে বিবেচনা করিনি, বা স্বাধীনতার মাত্রাটাকে আমরা এখানে আনিনি। এটা আমরা এক পরমাণু গ্যাসগুলো ধরে করেছি, যদিও স্বাধীনতার মাত্রাগুলো কনসিডার করলে এটা সবচেয়ে কি ইফেক্টিভ বা ভালো আসতো, বা হচ্ছিল এটা কি সূত্রটার রূপটাও তখন আমাদের কি হয়ে যেত চেঞ্জ হয়ে যায়। স্বাধীনতার মাত্রা ইউজ করলে এই সূত্রটার রূপগুলো চেঞ্জ হয়ে যায়। স্বাধীনতার মাত্রা ছাড়া আমরা এই ভিডিওটাতে আলোচনা করছি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের স্বাধীনতার মাত্রা ইউজ করলে কি হবে তোমরা জানো, এখানে এটা এই যে গতিশক্তিটা স্বাধীনতার মাত্রা ইউজ করলে এক পরমাণু গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা একরকম, দ্বিপরমাণু গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা একরকম, বহু পরমাণুগুলোর মধ্যে আবার হচ্ছে কি ত্রিপরমাণু যেগুলো, ওগুলোর স্বাধীনতার কারো মাত্রা হয় 6, কারো মাত্রা হয় 7। ওই এই যে 3টা আছে, এই 3 জায়গায় স্বাধীনতার মাত্রাগুলা বসাতে হয়। এখন আমাদের বইগুলোতে হচ্ছে স্বাধীনতার মাত্রা ছাড়াই হচ্ছে কি ম্যাক্সিমাম ম্যাথগুলা করা, তাই এই ভিডিওতে আমি স্বাধীনতার মাত্রা বিবেচনাটা না করে স্বাধীনতার মাত্রা কি এবং স্বাধীনতার মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় এবং সেগুলোকে গতিশক্তির সমীকরণে কিভাবে তোমরা ব্যবহার করতে পারো সেটা নিয়ে আলোচনা করে অন্য আরেকটা ভিডিও দিব ইনশাআল্লাহ। তো আমরা এখানে যেগুলো করছি এগুলো স্বাধীনতার মাত্রা বিবেচনা না করে করছি। কথা বুঝতে পেরেছো তোমরা? তো স্বাধীনতার মাত্রা বিবেচনা না করে যখন আমরা করছি তখন কিরকম হচ্ছে জিনিসগুলো তখন বের করছি। মোট গতিশক্তিটা তখন স্বাধীনতার মাত্রা বিবেচনা করলে এই মোট গতিশক্তির সমীকরণটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে আসবে, ঠিক আছে, মোট গতিশক্তিটা। এবং সেটা আমরা কি দিয়ে করব বলতো, সেটা হচ্ছিল এই যে আমরা কেটির সমীকরণ দিয়ে তখন মোট গতিশক্তিটা বের করতে পারি। যাক আপাতত ওইদিকে আমরা না যাই, স্বাধীনতার মাত্রা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এমনিতে নর্মালি এটা থাকুক। হ্যাঁ, তাহলে গড় গতিশক্তির সমীকরণটা হবে এখান থেকে গড় গতিশক্তির সমীকরণ, তাহলে এটা। এখন তোমরা জানো কিনা আমি জানি না, সেটা হচ্ছে R/Na, এটাকে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক। এটাকে কে দ্বারা ডিফাইন করা হয়? এটাকে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক। তুমি যদি আর এর মান 8.31 অ্যাভোগাড্রোর সংখ্যা বসাই দিয়ে দেখো, এটা মনে হয় 1.38 × 10⁻23 আসবে। 10 কত 23 জুল পার কেলভিন পার মোল। কথা বুঝছো? তাহলে এটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবকের এই মানটা তোমরা মুখস্থ রাখবে। তো এই জায়গায় তাহলে সমীকরণটাকে এই R/n এর জায়গায় কে লিখতে পারি? তাহলে আমরা কি লিখতে পারি? গড় গতিশক্তি, গড় কাইনেটিক এনার্জি = 3/2 kT লিখতে পারবো না? ফিজিক্সে এই চ্যাপ্টারে আমরা গড় গতিশক্তিকে আমরা 3/2 kT দ্বারা ডিফাইন করতে পারি। কথা বুঝতে পেরেছো? তো এই যে এখানে জিনিসটা ব্যাপারটা চিন্তা করো। তুমি কিন্তু আবারও বলছি, তুমি যদি এমনি নর্মাল গতিশক্তি দিয়ে করো বা হচ্ছে গড় গতিশক্তি দিয়ে করো, তাইলে কিন্তু এইটা দিয়ে স্বাধীনতার মাত্রা বিবেচনা না করে যদি তুমি করো তাইলে আনসারগুলো এই টাইপের আসবে। আর স্বাধীনতার মাত্রা বিবেচনা করলে অন্যরকম আসবে। স্বাধীনতার মাত্রা বিবেচনা করে
সেটা হইলে গতিশক্তিগুলো কেমন হবে সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কি আলোচনা করব ইনশাল্লাহ। কিন্তু তুমি তপন স্যারের বই বা হচ্ছে বিভিন্ন ইসাক স্যারের বইতে নর্মাল মেথডে দেখবা যে ম্যাথগুলো করা এবং এই প্রসেসেই করা। এখানে স্বাধীনতার মাত্রাগুলো বিবেচনা করা হয়নি। তোমরা স্বাধীনতার মাত্রা কখন বিবেচনা করবে? করা শুদ্ধ, সকল ক্ষেত্রে করাটাই শুদ্ধ। তবে প্রশ্নে যদি স্বাধীনতার মাত্রার কথা উল্লেখ করে বা স্বাধীনতার মাত্রা বিবেচনা করতে বলে বা স্বাধীনতার মাত্রা দিয়ে দেয়, তখন স্বাধীনতার মাত্রাগুলো নিয়ে আমরা ঝামেলা করব। আপাতত আমরা নর্মাল গতিশক্তি নিয়ে আলোচনা করছি। কথা বোঝাতে পেরেছি তোমাদেরকে? তো এই জায়গায় আমাদের গড়, একটি অণুর গড় গতিশক্তি তাহলে কোনটা? এটা। একটা অণুর গতিশক্তি হচ্ছে এটা। তাহলে আবার গড় গতিশক্তি বললে তাও এটা। তুমি এই সমীকরণ আর ইউজ করা দরকার, এটা দিয়েও করতে পারবা। আর এর মান দিয়ে, আর কে এর মান বসাতে হবে কত? এই যে বোলজম্যান ধ্রুবকটা বসাতে হবে। কথা বুঝাইতে পেরেছি? তাইলে আমরা মোট গতিশক্তি বের করবো এগুলা দিয়ে, এই যে এগুলা দিয়ে। আর গড় গতিশক্তি যেটা, সেটা আমরা বের করবো কি দিয়ে? এই যে 3/2 কেটি দিয়ে। এবার আসো, তোমাকে হয়তো দুইটা অণুর গতিশক্তি বের করতে পারে, বলতে পারে কয়টি? দুইটি। একটি অণুর গতিশক্তি যদি 3/2 কেটি হয়, তাহলে দুইটি অণুর গতিশক্তি কত হবে? দুটি অণুর গতিশক্তি বা এন সংখ্যক অণু, যতগুলো অণুর কথা বলে অণুর গতিশক্তি, খেয়াল করো, এত অণুর গতিশক্তি, এটা হবে কত বলো তো? দুইটা অণুর গতিশক্তি 2 × 3/2 কেটি। কারণ একটা অণুর গতিশক্তি এত, তাহলে দুইটার, এরকম 5টার বলুক, 50টার বলুক, 500টার বলুক, এটাই মানে চলো ওই সংখ্যাটা দ্বারা গুণ করতে হবে একটা অণুর গতিশক্তিকে, কারণ এটা একটা অণুর গতিশক্তি বা গড় গতিশক্তি। আর যদি নর্মাল একটা অণু দুইটা অণু না বলে, তোমাকে বললো হচ্ছে 1 মোল গ্যাসের 1 মোল সংখ্যা দেওয়া থাকে, ধরো 1 মোল বা 2 মোল 3 মোল 5 মোল, 5 মোল গ্যাসের হচ্ছিল গতিশক্তি কত, তখন এই এন এর মান 5 বসাবা, আর এর মান 8.31 বসাবা, টি কেলভিন এককে বসাবা, তখন এটা দিয়ে শক্তি বের হয়ে যাবে। আবার একটা গ্যাসের বললো চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, প্যাসকেল, চাপ প্যাসকেলে, আয়তন মিটার কিউব, তখন বললো ওই গ্যাসটার গতিশক্তি কত, তখন এটা দিয়ে করবো কাইনেটিক এনার্জি। আবার কখনো বললো এরকম, ধরো একটা পাত্রের মধ্যে, এই ধরো একটা পাত্র, এখানে 5 গ্রাম হচ্ছে হলো কি আছে? অক্সিজেন গ্যাস আছে। অক্সিজেন মানে আণবিক ভরটা হচ্ছে 32 আর উপস্থিত ভর হচ্ছে 5 গ্রাম। আর এর মান বসাবে, টেম্পারেচারটা দেওয়া থাকবে, আর এর মান 8.31, টেম্পারেচারটা দেওয়া থাকবে, টেম্পারেচারটা এখানে কেলভিন এককে বসাই দেবে, তখনও গতিশক্তি জুল এককে চলে আসবে। এই হচ্ছে কখন, যখন মোট গতিশক্তি বের করবো, তখন এই সূত্রগুলো, এই তিনটা, এই যে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এটা, অথবা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এটা, অথবা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এটা। আর যখন তোমাকে গড় গতিশক্তি বের করতে বলে, তখন 3/2 কেটি ব্যবহার করে দিবা। তুমি বলো ভাই এটা ব্যবহার করলে হবে না? হবে, তবে এখানে তখন আর এর মান বসাতে হবে, এটা অ্যাভোগাড্রোর সংখ্যা বসাতে হবে এভাবে। আর যদি তুমি বলো যে না আমি ভাইয়া এটা দিয়ে করবো না, এটা দিয়ে করবো, তাহলে এটা দিয়ে করো। আর এটা দিয়ে করো বা এটা দিয়ে করো, যেটাই বলো, এগুলোকে গড় গতিশক্তি বলে। এবার গড় গতিশক্তির পর তোমার যতটা অণু বা পরমাণুর কথা বলবে, ততটা দিয়ে তুমি জাস্ট গুণ করে দিবা। আমি যা বলতেছি সেগুলোকে নোট করো তোমরা। নোট না করলে কখনো এগুলোকে ঠিকঠাক মতো করতে পারবে না। কথা বুঝাতে পারিয়াছি নাকি বুঝাতে পারিনি তোমাদেরকে বলো তো? আশা করি তোমরা বুঝতেছ। এইবার আসো, এইগুলো দিয়ে অঙ্ক করবো আমরা। তার আগে দুইটা জিনিস আমি তোমাদেরকে অঙ্ক করার সময় দুইটা কনফিউশন ক্রিয়েট হবে। আমরা গড় গতিশক্তি বললে 3/2 কেটি, আর যদি দুইটি অণুর শক্তি বলে বা 5টি 10টি এতটি অণুর গতিশক্তি বলে, তখন গড় গতিশক্তিটাকে ওই সংখ্যাটা দ্বারা গুণ করে দিলে গতিশক্তি পাবো ততটা অণুর গতিশক্তি। আর মোট গতিশক্তি বললে এটা। তার আগে দুইটা জিনিস কনফিউশন হবে, সেটা হচ্ছে যেমন বললাম আমি 5 গ্রাম গ্যাসের গতিশক্তি দিলে তখন তুমি এম এর মান 5 বসাও, এটা অঙ্কটা ঠিক না। কিন্তু কখনো কখনো এরকম একটা দুইটা বাক্য খুব কনফিউশন ফেলবে তোমাদেরকে। 1 গ্রাম অণু বলে, কখনো কখনো 1 গ্রাম অণু 1 গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি কত? এই প্রশ্নটা দেখো, গ্যাসের গতিশক্তি কত? আমাকে এটা বলে নাই যে 1 গ্রাম হিলিয়াম গ্যাসের গতিশক্তি কত, আমারে বলছে 1 গ্রাম অণু। এই 1 গ্রাম অণু একটা শব্দ, এবং এটা দ্বারা বুঝায় 1 মোল বুঝায়। কি বুঝায়? 1 মোল। তার মানে এন এর মান দেওয়া আছে, তখন অঙ্ক করবে তুমি এটা দিয়ে। আর যদি বলতো 1 গ্রাম গ্যাসের গতিশক্তি কত, তখন মানে 1 গ্রাম দেওয়া মানে হচ্ছিল কি, তোমার এম এর ছোট এম এর মান 1 গ্রাম দেওয়া আছে, বাট 1 গ্রামের সাথে অণুটা থাকলে তখন এটা হচ্ছে 1 গ্রাম অণু মানে 1 মোল বুঝাচ্ছে তখন। এটা একটা কনফিউশন হবে বিভিন্ন অঙ্ক করতে গিয়ে। আরেকটা কথা বলে এরকম যে 1 মোল গ্যাসের গড় গতিশক্তি, 1 মোল গ্যাসের মানে নাম বলে দেয় গ্যাসটার, বা নাম নাও বলতে পারে। 1 মোল গ্যাসের গড় গতিশক্তি কত? এই জায়গাটা তো অনেকের গ্যাঞ্জাম লাগবে। সেটা কি? 1 মোল গড় গতিশক্তি দেখে অনেকে মনে করে হচ্ছে এটা কি 3/2 কেটি দিয়ে হবে।
মানে অথবা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার এটা দিয়ে হবে মানে কেই গড় গতিশক্তিটা, অনেকে এটা মনে করে, বাট না এটা হবে না, এটা অঙ্ক করতে হবে কোনটা দিয়ে, এটা দিয়েই, মানে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 3/2 এনআরটি। কথা বুঝছো? 3/2 এনআরটি যদি হয় তাহলে আমাদের এই ক্ষেত্রে কি হবে বলো তো, এটা দিয়ে কেন করতে হবে, এটা এই 1 মোল গ্যাসের গড় গতিশক্তি মানে 1 মোল গ্যাসেরই গতিশক্তি বের করে, তখন 3/2 এটা 1 আর এর মান বসাবে, এরপর হচ্ছে টি এর মান বসাবে, এখান থেকে জুল এককে চলে যাবে। এখানে গড় গতিশক্তিটা মুখ্য নয়, এখানে 1 মোল গ্যাসের গতিশক্তিটাই মুখ্য। এটা যদি বলতো 10 মোল গ্যাসের গড় গতিশক্তি, তাও হচ্ছে এটা কি 10 মোল গ্যাসেরই বের করতাম, ঠিক আছে। তবে মনে রাখো যে এখানে আসলে গড় গতিশক্তিটা মুখ্য নয়। এমনি নর্মাল প্রশ্নে অনেক প্রশ্ন বলবে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের গড় গতিশক্তি কত, ঠিক আছে, তখন ঠিক আছে গড় গতিশক্তি, বাট আমাকে 1 মোল গ্যাসের গড় গতিশক্তি কত এই কথাটা বললে বুঝবা যে এখানে এটাই মুখ্য, তখন এই সূত্র দিয়ে করতে হবে। বিভিন্ন প্রশ্ন পাবা, বিভিন্ন বইতে এরকম অঙ্ক আসছে, এই জায়গাগুলোকে ভুল করা যাবে না। কনফিউশন কোথায় কোথায় হতে পারে সেগুলো আমি তোমাদেরকে ডাউটগুলো ক্লিয়ার করে দিলাম। এবার তোমাদেরকে আমি কয়েকটা কোশ্চেন করাই এবং সেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আসছে, তো এইটুকু করাইলে হচ্ছিল তোমরা একটু ভালো বুঝতে পারবা। আমি তোমাকে বললাম হচ্ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 গ্রাম হিলিয়াম গ্যাসের 5 গ্রাম হিলিয়াম গ্যাসের গতিশক্তি কত, একটা প্রশ্ন লিখলাম। 30 ডিগ্রি টি দেওয়া আছে 303 কেলভিন, 5 গ্রাম এটা ছোট এম দেওয়া আছে, হিলিয়াম গ্যাস দেওয়া আছে তাই বড় এম 4, গতিশক্তি বের করতে বলছে। তো আমাদের এই যে ছোট এম বড় এম এগুলোর সাথে কাইনেটিক এনার্জি যেহেতু গড় গতিশক্তি বলে না, তাহলে 3/2 কেটি আসবে না, তাহলে 3/2 এটা এনআরটি আসবে। এনআরটি তুমি বলো ওমা এন তো দেওয়া নাই, তো এন এর জায়গায় আমরা কি লিখতে পারি, ছোট এম বাই বড় এম লিখতে পারি, এই সূত্রটা ইউজ করবো। তাহলে 3/2 এম হচ্ছে ছোট এম হচ্ছে কত 5 গ্রাম, আর এটা হচ্ছে 4 গ্রাম, ইন্টু হচ্ছে আর হচ্ছে 8.31 ইন্টু হচ্ছে 303 কেলভিন। শেষ। এত ক্যালকুলেশন করার পর যত জুল আসবে তাই শেষ। দেখো তো পারবা কিনা, এটা ইজি না, খুব খুব সোজা, ঠিক আছে। তো এটা না পারলে কেমনে হবে, ঠিক আছে। এরকম একটা ইয়ে আছে, একটা এই দেখো এরকম ধরো 30, 2, 1, 5 এত প্যাসকেল, আর এটার হচ্ছে হলো কি বলা আছে আয়তন আছে ধরো হচ্ছে 2 মিটার কিউব। তো আমারে বললো এখানে একটা গ্যাস আছে, কি আছে, এটা গ্যাস আছে, কি গ্যাস নাম বলে নেই। তো আমারে বলছে এই গ্যাসটার গতিশক্তি বের করতে। তো আমরা গতিশক্তি ইকুয়াল টু আজকে শিখলাম যে এখানে দেওয়া আছে কি পি আর ভি। তো একটা সমীকরণ জানি না 3/2 পিবি, তাহলে 3/2 ইন্টু পি কত, যেহেতু এটা প্যাসকেলে আছে তাহলে আর কনভার্ট করার দরকার নেই। কনভার্ট কিভাবে করতে হবে সেগুলো কিন্তু আগের ভিডিওগুলোতে আমরা দেখছি। তাহলে হচ্ছে 3000215 ইন্টু হচ্ছে ভি কত 2 মিটার কিউবে আছে, এটাকেও কনভার্ট করার দরকার নেই। সেন্টিমিটার কিউবে থাকলে হচ্ছে কি ওইটাকে 100 কিউব দ্বারা ভাগ করে কি মিটার কিউবে নিয়ে আসতাম। তো এভাবে হচ্ছিল প্যাসকেলে অন বা এটিএম এ থাকলে প্যাসকেলে নিয়ে আসার কনভার্সনগুলো আমি প্রথম ভিডিওতে দেখাইছি। তাহলে এখান থেকে এটা এত জুল চলে আসবে। অবশ্যই এটা চাপটা প্যাসকেল এবং আয়তনটা মিটার কিউবে থাকতে হবে, নাইলে গতিশক্তি জুল এককে আসবে না। এটা জুল একক বোঝাচ্ছে, কথা বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, এরপরে আসো আরেকটা প্রশ্ন লিখি। হ্যাঁ, যে এরকম বলছি আমি তোমাকে যে বললাম হচ্ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের গড় গতিশক্তি কত, হিলিয়াম গ্যাসের গড় গতিশক্তি কত এরকম তোমার কাছে আমি বললাম। হিলিয়াম গ্যাসের যদি গড় গতিশক্তি এখানে, তো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টি মানে হচ্ছে কত, এখানে 303 কেলভিন। তো চলো, তো আমি 30 ডিগ্রি প্রত্যেকটায় 30 ডিগ্রি ইউজ করতেছি, 30 ডিগ্রি আমার ভালো লাগতেছে। দেখো গড় গতিশক্তি ইকুয়াল টু কি, গড় গতিশক্তি ইকুয়াল টু 3/2 কেটি, ডিরেক্ট কেটি। তাহলে 3/2 কেটি কি বলতো, কে হচ্ছে বোলজম্যান ধ্রুবক 1.38 ইন্টু কত 10⁻23 ইন্টু হচ্ছে কত টি এর মান কত 303। তাইলে এখান থেকে এত জুল চলে আসবে। তুমি বলো ভাইয়া আমি যদি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু গড় গতিশক্তি, তো গড় গতিশক্তি বলছে, তাইলে 3/2 এন এ অ্যাভোগাড্রোর সংখ্যা ইন্টু আর টি দিয়ে করি হবে ভাইয়া, তখন 3 ইন্টু পি আর এম 8.31, টি হচ্ছে কত 303 কেলভিন, আর 2 ইন্টু হচ্ছে কত 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার কত 23। তাহলে এটা দিয়ে করলে আনসার যা আসবে 3/2 কেটি দ্বারা করলে আনসার কি আসবে, তাই আসবে গড় গতিশক্তি। এটা গেল। তারপর হচ্ছে হলো কি কোথাও কোথাও দেখবা যে কি 1 গ্রাম মোল, যে হচ্ছে এরকম বলে একটা প্রশ্ন আছে যে হচ্ছে ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা এসটিপিতে এভাবে বলে
দেখো প্রশ্নটা আমি আরেকটু সুন্দর করে লিখি। এসটিপিতে 1 গ্রাম মোল এসটিপিতে 1 গ্রাম মোল গ্যাসের গতিশক্তি কত? এটা গ্যাসের গতিশক্তি নামটা বলে নেই আমি, নামটা লাগবে না, গতিশক্তি কত ধরো নাম বললে তখন ইউজ করতে আর কি। তো এসটিপি বলছে মানে হচ্ছে কি, এখানে টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। প্রেসারটাও বলা আছে, প্রেসার মানে 1 atm আর কি প্রেসার। এটা প্রেসার লাগবে কিনা দেখি। 1 গ্রাম মোল, এই যে 1 গ্রাম মোল মানে হচ্ছে গ্রাম মোল বা হচ্ছে 1 গ্রাম অণু। এটা 1 গ্রাম মোল মানে হচ্ছে 1 মোল, ঠিক আছে? এটা গ্রাম অণু হইতে পারে প্রশ্নটা। 1 গ্রাম অণু গ্যাসের গতিশক্তি কত, বা 1 গ্রাম মোল। 1 গ্রাম মোল মানেও 1 অণু, 1 মোল, ঠিক আছে? 1 গ্রাম অণু বলছে ধরো, তাহলে আমি এই প্রশ্নটা কারেকশন করছি। তাহলে এখানে এন এর মান কত, 1। এটা আমি বলেছিলাম 1 গ্রাম অণু মানে হচ্ছে 1 মোল বোঝায়। তাহলে এখানে গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে কি 3/2 nRT। এটা তাহলে 3/2 কত, n এর মান 1, যেহেতু 1 গ্রাম মোল বলছে, 1 গ্রাম অণু বলছে, তাহলে r এর মান 8.31 ইন্টু হচ্ছে কি 303 না, এখানে 0 ডিগ্রি তো 273, তাহলে এখান থেকে যা আসবে ওইটাই হচ্ছে কি এত জুল। শেষ কথা, বুঝছো নাকি বুঝি নাই? ঠিক সেম ভাবে এটা একটা সোজা অঙ্ক। তারপর এরকম আরো ভুরি ভুরি অঙ্ক আছে। তো তোমাকে গড় গতিশক্তি আবার এই যে বললাম না, আজকে বললাম যে হচ্ছে কি 1 মোল ধরো হিলিয়াম গ্যাস, 1 মোল হিলিয়াম গ্যাসের গড় গতিশক্তি, হিলিয়াম গ্যাসের গড় গতিশক্তি কত, গড় গতিশক্তি কত? অনেকে গড় গতিশক্তি দেখেই আমরা হচ্ছে অঙ্কটা করে ফেললে হবে না। গড় গতিশক্তি ঠিক আছে, কিন্তু এটা 1 মোলের কথা বলছে, এখানে 1 মোলটা মুখ্য। তাহলে n হচ্ছে 1, কত বলো তো? n ইকুয়াল টু হচ্ছে কি 1। দেখি আমার এই মার্কারটা কাজ করে কিনা। n ইকুয়াল টু 1, তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে কি বলো তো? এখানে 3/2 কত nRT, এটা দিয়ে করবা। যে তোমরা n এর মান কত বসাই দিবা, 1 বসাই দিবা, আর মানে 8.31 বসাই দিবা। টেম্পারেচারটা দেওয়া নাই, আচ্ছা টেম্পারেচার ধরে নিচ্ছে এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে কত, 298 কেলভিন। তাহলে টি এর মান 298 কেলভিন বসাই দিলে তাহলে অঙ্কটা এখান থেকে এত জুল চলে আসবে। সোজা না? কঠিন কিছু না কিন্তু। তারপর চলো আরো এইভাবে হচ্ছে এই তোমাদেরকে এগুলো হিবিজিবি করে দিতে পারে। তো আশা করি তোমরা হচ্ছে কি এগুলো সহজেই বুঝতে পারতেছো কিন্তু, ঠিক আছে? বিভিন্ন অঙ্ক আছে, তোমার বইটা খোলো এবং এই অঙ্কগুলা করো। আমি আবারও বলছি, এখানে হচ্ছে আমরা কি বিবেচনা করিনি বলতো? এখানে গড় মুক্ত পথটা আমরা বিবেচনা করিনি। গড় মুক্ত পথ বিবেচনা করলে তখন গ্যাসের গতিশক্তিগুলো কেমন হবে ওইটা আমরা আবার পরবর্তী আরেকটা ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা পুরো প্লে লিস্টটা দেখতে হবে, তাইলে পুরো চ্যাপ্টারটা ইনশাল্লাহ ভালোভাবে শেষ হবে, নাইলে ভালোভাবে শেষ হবে না। আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, ব্রেকেটে কি লেখা সাইফুল স্যার, ওই গ্রুপটাতে তোমরা জয়েন হবা, তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা এবং হচ্ছে কি তোমরা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডদের সাথে কি করবা, শেয়ার করবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যেই বিএমডিপুতে যেসব যারা অ্যাক্সিডেন্ট করলেন বা হচ্ছে বিস্ফোরণে আহত হলেন তাদের জন্য তোমরা দোয়া করবা, যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করবা। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবা, ভাইয়ের জন্য। ভাইয়ের ভিডিও দেখে যদি কখনো তুমি উপকৃত হও তাহলে তুমি কি অবশ্যই ভাইয়ের জন্য কি করবা, দোয়া করবা। এবং ভাইয়ের আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা, যেন ভাইয়ার ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে থাকতে পারি। আর যদি কখনো কেউ আমার মৃত্যুর পরে এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার নাজাতের জন্য বা আমার পরকালের জীবন যেন ভালো হয় ওইটার জন্য তোমরা দোয়া করবা। সবাই ভালো থাকা। আজকে ধ্রুবন্ত, অন্য আগামী ভিডিওতে হয়তো এই কিগুলা স্বাধীনতার মাত্রা নিয়ে আলোচনা করব অথবা সিআরএমএস বেগ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তারপর আমরা শেষ র্যাঙ্কের দিকে চলে যাব। তাইলে তোমরা চলো কি ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে একটু ধৈর্যের সাথে। আজকে ধ্রুবন্ত, আল্লাহ হাফেজ।